তাহলে তোমরা আমাকে ক্লাস শেষে ইয়াতে গ্রুপে শেয়ার করে দিও, ঠিক আছে? ওকে, তাহলে তোমাদের প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে মিডের পরের যে আমাদের সিলেবাসের যে অংশগুলি এগুলি আমরা ফলো করবো হচ্ছে আমাদের বিএলসি তে যে কন্টেন্টগুলি যেভাবে আছে ওভাবে। হ্যাঁ, আমি বিএলসি থেকে মিডের পরের উইকে যে কন্টেন্টটা আছে সেটা ওপেন করে রাখছি অলরেডি। আমি একটু বিএলসি তে আবার ব্যাক করেই দেখাই। এই যে মিড টার্ম এক্সাম এই উইকটা ছিল 7। ও শেয়ার দেওয়া হয়নি না? আচ্ছা, আচ্ছা। এই যে মিড টার্ম উইক আছে বিএলসি তে উইক 7, এরপরের যে কন্টেন্টটা এটা দিয়ে শুরু করতেছি। কন্টেন্টটা হচ্ছে ম্যানেজিং দ্য ইনফরমেশন সিস্টেম প্রজেক্ট। দ্যাট মিনস প্রজেক্ট ম্যানেজমেন্ট, যে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের শিডিউলিংটা কিভাবে করি সেই জিনিসটাই আমরা এই স্লাইডে একটু দেখব। তো স্লাইডে ঢুকে যাচ্ছি আমি। এই হচ্ছে আমাদের স্লাইড। ওটা তো সেভ করা ছিল। আচ্ছা, এখান থেকে খুলি। আচ্ছা, ও এটা কেন করলাম? এটা তো না, এটা সেভ করলাম, সেভ হলো কোনটা? সেভেন লেখা। আচ্ছা, এই সো ম্যানেজিং দ্য ইনফরমেশন সিস্টেম প্রজেক্ট, দ্যাট ইজ প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রজেক্ট ম্যানেজমেন্ট করার জন্য আমরা প্রজেক্টের যে টাইম শিডিউলিংটা, সেখানে বিভিন্ন প্রজেক্টের যে বিভিন্ন ফেজে যে বিভিন্ন কাজগুলি, এই কাজগুলি কিভাবে কোনটা কতদিন লাগবে সেটা অনুযায়ী যে একটা প্ল্যানিং করা, সেই প্ল্যানিং কিভাবে করতে হয় কিছু টুল ইউজ করে আমরা সেই প্ল্যানিংটা করতে পারি, যে টাইমে ভাগ করে পুরো সময়টাকে একটা ওভারঅল একটা সুপারভিশনের জন্য। তো সেই পার্টিকুলার অংশটা নিয়ে হচ্ছে আমাদের এই টপিকটা। আর ফাইনাল সিলেবাসে মূলত এটা ছাড়া তোমরা পাবা হচ্ছে ইনপুট আউটপুট ডিজাইন, আরেকটা টপিক পাবা হচ্ছে তোমরা সিস্টেম টেস্টিং, আরেকটা হচ্ছে তোমার ইনফরমেশন সিকিউরিটি, ই কমার্স, আর থাকবে হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স থেকে সামান্য একটু অংশ। সো এই সবটা হচ্ছে ফাইনালের সিলেবাস। আর তোমরা যেহেতু এই সপ্তাহে প্রেজেন্ট কি বলে অনলাইনে ক্লাস করতেছো, নেক্সট উইকে যদি অনলাইন থেকে আমরা অফলাইনে চলে আসি, তাহলে নেক্সট উইকে একটা প্ল্যান রাখি যে আমরা প্রেজেন্টেশনটা নিয়ে ফেলবো। কি বলো তোমরা? নেক্সট উইকে মানে নেক্সট বুধবারে প্রেজেন্টেশন রাখি, এর মধ্যে আমি তো তোমাদের টপিক দিয়ে দিব। গরমটা একটু কমলে তারপর নিলে ভালো হয়। গরম কমবে, কখন বৃষ্টি হবে, কখন শীতকাল আসবে, এগুলির সাথে আমাদের গরমের মধ্যে পড়াশোনা কি ফর্মাল আটকে ড্রেস তো থাকবে? মানে কঠিন হয়ে যায়। না না, যদি ইউনিভার্সিটি খুলে দেয়, আমি অনলাইনে নেওয়া সম্ভব না। তো টিমে দিবা না, ঝামেলা এগুলি আর। ম্যাম রেকর্ড করে পাঠিয়ে দিলাম। না না, রেকর্ড দেখাটা তো আরো ঝামেলার কাজ, কারণ আমার তো কোশ্চেন করতে হবে, রেকর্ড দেখে পাঠিয়ে দিলে তো হবে না। নেক্সট উইকে প্রেজেন্টেশনের টাইমটা রাখি, এত টেনশনের কিছু ম্যাম নেই। এখন তো অফলাইনে ম্যাম যাওয়াই কষ্ট, ম্যাম যে গরম পড়তেছে। তুমি বললে তো আর হচ্ছে না, আমার কথা বুঝো। ইউনিভার্সিটি যদি চায় যে আর রাখবে না, তুমি কি করতে পারবা বলো? আমি তো সেই যে কথা সেটা বলতেছি, যে যদি অনলাইন থেকে আমরা অফলাইনে চলে আসি তাহলে নেক্সট উইকে, আর যদি নেক্সট উইকেও অনলাইন থাকে তাহলে তারপরের উইকে, এরকম একটা প্ল্যানিং রাখি না। শেষ মুহূর্তে শেষে তোমরা ঝামেলা করবা, বুঝতে পারছো? তাহলে তোমরা যেটা করবা, ম্যাক্সিমাম 4 জন মিলে একটা গ্রুপ করবা, এক একটা গ্রুপ ম্যাক্সিমাম 4 জন, মিনিমাম 1 জন।
গ্রুপ করে একটা এক্সেল করবা, এক্সেলের মধ্যে আমি জাস্ট টপিক বসাই দিব, মানে র্যান্ডমলি বসাই দিব, তারপরে সে ওয়াইজ তোমরা প্রেজেন্টেশন নেক্সট উইক না, ঠিক আছে, তারপরে বৃহস্পতিবার আমি সেইভাবে রেখে আরো 1 সপ্তাহ মাঝখানে সময় দিলাম, ঠিক আছে? তাহলে ওভাবেই টাইমটা ধরে রাখো। আজকে হচ্ছে 24 তারিখ, 1 তারিখ, 8 তারিখ রাখলাম মে মাসের। ম্যাম পয়লা মেতে আমাদের অফ থাকে না ভার্সিটি? পয়লা মে রাখি নাই তো, বললাম না 8 তারিখ। ওকে। 1 সপ্তাহ পর, মাঝখানে আরো 1 সপ্তাহ পাচ্ছ, ব্রেক দিয়ে দিলাম তো, 15 দিন পরে, ঠিক আছে? তাহলে 8 তারিখ হচ্ছে তোমাদের সিএসসি 3 to 5, তোমরা হচ্ছে 3 to 5 ডি সেকশনের প্রেজেন্টেশন। আর তোমরা আমাকে গ্রুপের লিস্টটা শেয়ার করবা, এবং সেই লিস্ট অনুযায়ী সেই লিস্টে আমি তোমাদের জন্য টপিক দিয়ে দিব। আর সেই লিস্টটা শেয়ার করো, যত তাড়াতাড়ি শেয়ার করবা তত তাড়াতাড়ি তোমরা টপিক পাবা, তত তাড়াতাড়ি তোমাদের স্লাইড বানানো রেডি হওয়াটা, তোমরা প্রিপারেশনটা নিতে পারবা। সো সিআর না থাকলে, সিআর এর কোনো রিপ্রেজেন্টেটিভ এখন ক্লাসে তোমরা এই যে মিটে যদি জয়েন করে থাকো, সেই দায়িত্ব নিয়ে তোমরা এই লিস্ট কালেকশনটা করে আমাকে পাঠিয়ে দিও এক্সেল। একটা গুগল শিট করো, সেখানে সবাই নাম দিবে, ওখানে আমি টপিক বসাই দিব, ঠিক আছে? জি ম্যাম। কোথায় সিআর কি জয়েন করে নাই এখনো, বলতে পারবা? ও গ্রামে নেট নাই মনে হয় ম্যাম। আচ্ছা, তাহলে এই দায়িত্বটা নাও, একটা গুগল শিট করে তোমাদের গ্রুপে সবাইকে শেয়ার করে দাও, সাথে আমাকেও দাও, আমি ওখানে টপিক গুলি বসাই দিব, ঠিক আছে ম্যাম। ঠিক আছে? আবির হাসান। আচ্ছা, আর আরেকটা কুইজ, আরেকটা সেটা পরে কুইজ নিয়ে কথা বলবো, কুইজের টাইম আরো কিছুদিন যাক তারপরে। আচ্ছা, তাহলে আমি এবার পড়া চলে যাচ্ছি, যেটা শুরু করতে চাচ্ছিলাম সেটাই। এই টপিকটা তাহলে আমরা কি বলছি যে শিডিউলিং প্ল্যানিং কিভাবে হয় সেটা পাবো, সেই জন্য এখানে জাস্ট মেইন যদি বলি লার্নিং অবজেক্টিভ কি, আমরা কি শিখবো, আমরা প্রজেক্ট শিডিউলিং এই জিনিসটা শিখবো, পাথ শিডিউলিং, গ্যান্ট চার্ট, নেটওয়ার্ক ডায়াগ্রাম কিভাবে করতে হয় সেটাই শিখবো মূলত। সো এই প্রথম দিকের এখান থেকে যদি শুরু করি, প্রজেক্ট ম্যানেজমেন্ট, এই চার্টগুলি এবং সে অনুযায়ী কিভাবে আঁকতে হয়, বাস, ঠিক আছে? খুব ছোট, বেশি বড় টপিক না, এই হচ্ছে ওভারঅল টপিক। কেউ কি কিছু বলছো? সো আসো, কি করে আমরা একটু শুরু করলাম। প্রজেক্ট ম্যানেজমেন্ট মে বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ সিস্টেম ডেভেলপমেন্ট. Effective project management helps ensure meeting customer expectations, satisfying budget and time constraints, এবং project management skills are difficult and important to learn. সো প্রজেক্ট ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা খুব ক্লায়েন্টের এক্সপেকটেশন মিট করে খুব মানে সিস্টেমেটিক ওয়েতে, প্ল্যান্ড ওয়েতে একটা প্রজেক্ট ডেভেলপ করতে পারি, যেটা অবশ্যই প্রজেক্টের যে বাজেট এবং টাইম সেইটাকে মাথায় রেখে এবং সেইটাকে মিট করে, এমন না যে সেটার বাইরে চলে গেছি, টাইম এক্সিড হয়ে গেছে, বাজেট এক্সিড হয়ে গেছে, সেটা না। ম্যানেজমেন্ট মানে আমি সেই সব কিছুকে মেনটেন করেই আমি একটা গুড কোয়ালিটি সফটওয়্যার ক্লায়েন্টকে তৈরি করে দিতে পারতেছি। এই জন্যই প্রজেক্ট ম্যানেজমেন্ট দরকার। প্রপার প্রজেক্ট ম্যানেজমেন্ট করা খুব একেবারে মানে খুব সহজ কোনো কাজ না। এটা তুমি একদিনেও তোমার মধ্যে এই গুণটা আসবে না। তুমি কাজ করতে 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 একটা সময় তুমি ওই লেভেলের স্কিলড হবা, যখন তুমি তোমার হাত দিয়ে অসংখ্য প্রজেক্ট তৈরি হবে এবং সবগুলি হচ্ছে ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন তুমি তখন নিতে পারবা, বা ক্লায়েন্টের সবগুলি প্রজেক্টই তোমার হাতে যেগুলি তৈরি হবে সবগুলি মানে ক্লায়েন্টকে তুমি তাদের ডিমান্ড অনুযায়ী, তাদের এক্সপেকটেশন অনুযায়ী দিতে পারতেছো। এবং এভাবে করেই একজন সিস্টেম অ্যানালিস্ট, একজন ইঞ্জিনিয়ার যারা প্রথম ঢুকে একটা কোম্পানিতে, সফটওয়্যার ফার্মে, সে একটা সময় গিয়ে একজন প্রজেক্টের ম্যানেজার হয়। আচ্ছা, তাহলে প্রজেক্ট, আচ্ছা
প্রজেক্ট কি, প্রজেক্ট ম্যানেজমেন্ট কি, প্রজেক্ট ম্যানেজার কে, ডেলিভারেবল কি, জাস্ট একটা লাইন করে বলা আছে। প্রজেক্ট কি আমরা তো জানি, সো এ প্ল্যান্ড আন্ডারটেকিং অফ রিলেটেড অ্যাক্টিভিটিস টু রিচ অ্যান অবজেক্টিভ দ্যাট হ্যাজ এ বিগিনিং অ্যান্ড অ্যান এন্ড। মানে তুমি যখন একটা কাজ হাতে নিবা, যেটার মধ্যে কিছু কাজ, মানে তুমি যখন একটা যে কোনো কাজকে আমরা কি বলি, যে কাজটা মানে শুরু করতেছো একটা উদ্দেশ্য থাকে এবং সেটার একটা শেষ আছে, এটাকে আমরা যে কোনো ক্ষেত্রেই, সেটা শুধুমাত্র আইটি না, যে কোনো ক্ষেত্রে এটা একটা প্রজেক্ট। অনেকগুলি অ্যাক্টিভিটিস থাকবে যেটা তুমি হাতে নিচ্ছ, ওই অ্যাক্টিভিটি গুলি কমপ্লিট করে একটা কিছু তৈরি করতেছো, এটাই একটা প্রজেক্ট। সো এটা যে কোনো কিছুর ক্ষেত্রে হতে পারে, হার্ডওয়্যারের ক্ষেত্রে হতে পারে, সফটওয়্যারের ক্ষেত্রে হতে পারে, অন্য যে কোনো ডিসিপ্লিনের ক্ষেত্রে হতে পারে। প্রজেক্ট ম্যানেজমেন্ট কি? একটা প্রজেক্ট তুমি তোমার হাতে তৈরি হবে, এই জিনিসটাই তুমি প্রপার ওয়েতে তৈরি করে দিচ্ছ, একটা কন্ট্রোলড ওয়েতে, যেটা শুরু হবে, স্টার্ট হবে, প্ল্যান থাকবে, এক্সিকিউশন হবে, ইমপ্লিমেন্টেশন হবে এবং ক্লোজ করে সেই প্রজেক্টটা শেষ করবা। এই ওভারঅল সুপারভিশনটাই হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রজেক্ট ম্যানেজারকে systems analyst with management and leadership skill responsible for leading project initiation, planning, execution and close down। একজন প্রজেক্ট ম্যানেজারকে, সিস্টেম অ্যানালিস্টই আসলে একটা সময় প্রজেক্ট ম্যানেজার, কারণ তার হাতেই প্রজেক্ট তৈরি হয়। অনেক কোম্পানিতে প্রজেক্ট ম্যানেজার আলাদাও থাকে, আবার অনেক কোম্পানিতে ইন্ডিভিজুয়াল সিস্টেম অ্যানালিস্টরাই প্রজেক্ট ম্যানেজারের দায়িত্ব পালন করে। হ্যাঁ, আবার অনেক কোম্পানিতে তোমার প্রজেক্ট ম্যানেজারের আন্ডারে সিস্টেম অ্যানালিস্ট থাকে, তারাই ইন্ডিভিজুয়াল প্রজেক্ট গুলি ম্যানেজ করে, বাট ওভারঅল সুপারভিশন হয় প্রজেক্ট ম্যানেজার আলাদা একজন পার্সনের আন্ডারে। যাই হোক, প্রজেক্ট ম্যানেজার হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের স্কিলড, এবং সে তার আন্ডারে তার টিমের মাধ্যমে প্রজেক্টের এক একটা প্রজেক্ট তৈরি হয়। কন্ট্রোলড ওয়েতে শুরু হবে, প্রসেস হবে, ডেভেলপমেন্ট হবে, ইমপ্লিমেন্টেশন হবে এবং ফাইনালি প্রজেক্টটা ক্লোজ ডাউন হবে। আর ডেলিভারেবল কি? ডেলিভারেবল হচ্ছে প্রজেক্ট হাতে নিলাম, একটা প্রোডাক্ট তৈরি করলাম, সো দ্য এন্ড প্রোডাক্ট অফ এন এসডিএলসি ফেজ, যে এসডিএলসি ফেজ ফলো করে একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে একটা প্রজেক্টের ডেলিভারেবল। প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস গুলি কি কি? অ্যাক্টিভিটিস গুলি মানে প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে হলে তোমার কি কি জিনিসের আসলে টাচে থাকতে হয় বা কি কি জিনিস করতে হয়, সেটাকে যদি আমরা এরকম ভাবে একটু জাস্ট ডায়াগ্রামিক ভিউতে দেখি, দেখো একজন প্রজেক্ট ম্যানেজমেন্ট মানে হচ্ছে ম্যানেজিং পিপল। প্রজেক্ট ম্যানেজমেন্ট মানে তোমার ইউজ করতে হবে অনেক মেথোডোলজিস, টুলস, অবশ্যই টাইম অ্যান্ড রিসোর্স কনস্ট্যান্ট মেনটেন করেই তুমি সব একটা প্রজেক্ট হাতে নিচ্ছ, প্রজেক্ট ডেভেলপ করতেছো। তোমার ডকুমেন্টেশন তৈরি করতে হবে, তোমার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন প্রয়োজন, এই সবই প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রজেক্ট ম্যানেজমেন্টের মধ্যে অনেক অসংখ্য কাজ করতে হচ্ছে। কাস্টমার অ্যান্ড ম্যানেজমেন্ট এক্সপেকটেশনস মিট করে প্রজেক্ট তৈরি করতেছো, টেকনোলজিক্যাল চেঞ্জ মিট করে তুমি প্রজেক্ট তৈরি করতেছো, সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল ফলো করে তুমি প্রজেক্ট তৈরি করতেছো, অর্গানাইজেশনাল চেঞ্জ অ্যান্ড কমপ্লেক্সিটি মাথায় রেখে প্রজেক্ট তৈরি করতেছো, কন্ট্রাক্টরস অ্যান্ড ভেন্ডরের সাথে কমিউনিকেট করতেছে প্রজেক্ট তৈরি করার ক্ষেত্রে। সো অল দিস আর আর্ট অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট। সবগুলা কাজই একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের মধ্যে কম বেশি বিভিন্ন সময় বিভিন্নটার প্রয়োজন হয়। সো ওভারঅল এই সমস্ত কাজই প্রজেক্ট ম্যানেজমেন্টের করতে হলে করতে হচ্ছে তোমাকে। আচ্ছা, রিপ্রেজেন্টিং অ্যান্ড শিডিউলিং প্রজেক্ট প্ল্যান। তাহলে এবার আসি প্রজেক্ট প্ল্যান আমরা কিভাবে শিডিউল করতে পারি। গ্যান্ট চার্টের মাধ্যমে করতে পারি, নেটওয়ার্ক ডায়াগ্রামের মাধ্যমে করতে পারি। নেটওয়ার্ক ডায়াগ্রামকে আমরা পার্ট নামেও বলি। পার্ট ক্যালকুলেশন কিভাবে করতে হয় আমরা দেখব। ক্রিটিক্যাল পাথ কিভাবে শিডিউল করতে হয় বা কোন পাথটা ক্রিটিক্যাল সেটা আমরা দেখব। এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার মাধ্যমে আমরা বিভিন্ন এই ডায়াগ্রামিক ভিউগুলো, যে ডায়াগ্রামগুলি আমরা তৈরি করি, বিভিন্ন প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার আছে যেগুলির মাধ্যমে এই ডায়াগ্রামিক ভিউ মানে ডায়াগ্রামিক ভিউ দিয়ে তুমি প্রজেক্ট ম্যানেজ করতে পারবা, শিডিউল তৈরি করতে পারবা, শিডিউল ফলো আপ করতে পারবা, শিডিউল মেনটেন করতে পারবা, সবই করতে পারবা। সো আমরা এইখানে আমাদের এই চ্যাপ্টারের আন্ডারে
দুই ধরনের ডায়াগ্রাম শিখবো, একটা হচ্ছে গ্যান্ট চার্ট আর একটা হচ্ছে নেটওয়ার্ক ডায়াগ্রাম অর পার্ট ডায়াগ্রাম যাই বলি। প্রথমে আসো গ্যান্ট চার্ট ভার্সাস নেটওয়ার্ক ডায়াগ্রাম। যে গ্যান্ট চার্ট থেকে কি মানে একটা চার্ট যেহেতু সেখানে কি ইনফরমেশন থাকে বা কি দেখতে পাই সেটা, এটা হচ্ছে একটা গ্যান্ট চার্ট আর এটা হচ্ছে একটা পার্ট ডায়াগ্রাম বা নেটওয়ার্ক ডায়াগ্রাম। সো এখান থেকে কি কি রিপ্রেজেন্ট করে এই ডায়াগ্রাম আর এই ডায়াগ্রাম কি রিপ্রেজেন্ট করে সেটা জাস্ট 2-3টা লাইন দিয়ে বলা আছে। একটা গ্যান্ট চার্টে আমরা টাস্ক গুলি দেখতে পারি, টাস্কের ডিউরেশন দেখতে পারি, কোনো টাস্কের সাথে কোনো টাস্কের টাইমের ওভারল্যাপ থাকলে সেটা দেখতে পারি, স্ল্যাক টাইম যদি থাকে সেটা দেখতে পারি। স্ল্যাক টাইম কি পরে বলতেছি। সেম ভাবে নেটওয়ার্ক ডায়াগ্রামও আমরা টাস্কের ডিপেন্ডেন্সি দেখতে পারি, যে কোন টাস্কের সাথে কোন টাস্কের ডিপেন্ডেন্সি কি। এখানে যেহেতু ডিপেন্ডেন্সির কথাটা নাই, এই জায়গাটার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডিপেন্ডেন্সি দেখা যায়। এখানে টাইমের ওভারল্যাপ দেখা যায় না, বাট প্যারালাল ওয়েতে কোনো অ্যাক্টিভিটি থাকলে সেটা দেখা যায়, এবং অবশ্যই স্ল্যাক টাইমও দেখা যায়। স্ল্যাক টাইমটা কি? স্ল্যাক টাইমটা হচ্ছে একটা অবসর টাইম বা একটা রিল্যাক্স করার মতো টাইম প্রজেক্টের মধ্যে কখনো কখনো কোনো প্রজেক্ট কোনো একটা অ্যাক্টিভিটি শেষে পাওয়া যায়। যেমন তুমি একটা কাজ শেষ করছো, ফর এক্সাম্পল তুমি একটা কাজ শেষ করছো, তোমার এখন একটা কিছু নিয়ে লিখতে হবে, ঠিক আছে, তোমার একটা কলম দরকার। এখন তোমার বন্ধু সেই কলমটা নিয়ে কাজ করতেছে, তার কলম নিয়ে তার কাজ করাটা শেষ হবে 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর সে কলমটা তোমাকে দিতে পারবে, এবং তোমাকে সে কলম না দেওয়া পর্যন্ত তার কাজ শেষ হচ্ছে না। আবার তুমি কলম পাওয়ার পরে তোমার একটা কাজ আছে, সেই কাজটা মানে তুমি শুরু করতেছো। আবার তোমাদের এই দুইজনের কাজ শেষ না হলে থার্ড আরেকজনের কাজ কিন্তু শুরু হচ্ছে না। এর মানে কি? এর মানে হচ্ছে যে তুমি যেহেতু কলমের জন্য বসে আছো, 1 ঘন্টা পরে কলম পাবা, সো কলমের কাজটা আগের যার কাছ থেকে কলম নিচ্ছ তার কলমের কাজটা যেহেতু শেষ না হওয়া পর্যন্ত তুমি ওয়েট করতেছো, এই 1 ঘন্টা সময় তোমার জন্য স্ল্যাক টাইম, অবসর টাইম। এটাকে আমরা বলি স্ল্যাক টাইম। দ্যাট মিনস যে আমি যদি এইভাবে চিন্তা করি, একটা ডায়াগ্রাম দিয়ে বোঝাই, যদি না বুঝে থাকো জাস্ট ডায়াগ্রাম দিয়ে দেখাচ্ছি। জাস্ট এই ডায়াগ্রামে যদি দেখি যে এ একটা টাস্ক, বি একটা টাস্ক, সি একটা টাস্ক বা অ্যাক্টিভিটি। এ আর বি শেষ না হলে সি কাজ স্টার্ট করতে পারবে না, এ আর বি শেষ না হলে সি কাজ স্টার্ট করতে পারবে না, ঠিক আছে। সি স্টার্ট হবে এ আর বি শেষ হওয়ার পরে, বাট বি এ শেষ হওয়ার অনেক আগে শেষ হয়ে বসে আছে। অনেক আগে হোক যেটাই হোক, বির আগে মানে এর আগে বি শেষ হয়ে গেছে। তাহলে দেখো সি তো শুরু হতে পারতেছে না এই দুইটা একসাথে, মানে এ শেষ না হওয়া পর্যন্ত, কারণ বি শেষ হলেও এ শেষ হয়নি। তার মানে কি এইটুকু সময়, এই যে এইটুকু যে গ্যাপটা, এইটুকু সময় কিন্তু একটা ফ্রি টাইম পাচ্ছ। এইটুকু সময়, এই ফ্রি টাইমটাকে আমরা বলি স্ল্যাক টাইম। যে বিভিন্ন অ্যাক্টিভিটি বা টাস্কের মাঝখানে কিছু কিছু সময় দেখা যায় যে কিছু ফ্রি টাইম তৈরি হয়। এই ফ্রি টাইমটা তখন অন্য পারপাজে ইউজ করা যায়, বা তোমার যদি ব্যাকলগ থাকে সেগুলি সলভ করা যায়। সে এই ধরনের এই টাইমটাকে আমরা বলি স্ল্যাক টাইম। বুঝা গেছে? জি ম্যাডাম। আচ্ছা, আসো এবার যেটা বলতেছিলাম, যে এই দুই ধরনের চার্টটা আমরা কিভাবে ইনফরমেশন গুলি দেখি সেটা একটা জাস্ট শর্ট ফর্মে বলা ছিল। আচ্ছা, এখন আসো জ্ঞান চার্ট কিভাবে আঁকি। জ্ঞান চার্টটা অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ, যেভাবে দেখতে পাচ্ছ, শুধু ব্লক গুলি বসায় দেওয়া যায়, কোন কাজটা কত দিনে রাখতেছো তুমি সেই অনুযায়ী জাস্ট টাস্ক গুলিকে বার হিসেবে দিয়ে দিলা। সো এটা ধরুন 1 নাম্বার টাস্ক, এটা সেকেন্ড টাস্ক, এটা থার্ড টাস্ক, এটা ফোর্থ, এটা ফিফথ, এটা সিক্স, এবং তুমি ধরে নিচ্ছ 7 সপ্তাহে একটা টোটাল একটা প্রজেক্ট তোমার হাতে
7 সপ্তাহ। 7 সপ্তাহে তুমি কাজটাকে যেভাবে ডিস্ট্রিবিউশন করছো, যে ফার্স্ট উইকে তুমি রিসার্চের কাজ করবা, প্রথম 2টা উইক, আবার ডিজাইনের কাজটা করবো হচ্ছে উইক 1 শেষ হলেই ডিজাইনের কাজ শুরু করবা, সেটা উইক 3 পর্যন্ত করবা। লেআউটের কাজ শুরু করবা উইক 2 থেকে উইক 4 পর্যন্ত, ডেভেলপমেন্টের কাজ শুরু করবা উইক 4 থেকে উইক 6 পর্যন্ত, আর আপলোডের কাজ করতেছো উইক 5 থেকে উইক 6 পর্যন্ত, এবং ফিনিশিং এর কাজ করতেছো উইক 6 আর 7 পর্যন্ত। সো তোমার কাজগুলিকে তুমি এভাবে ডিস্ট্রিবিউট করে নিছো। এই যে ডিস্ট্রিবিউশনটা আমি যে ফর্মে দেখাচ্ছি, যে ওয়েতে দেখাচ্ছি, এই প্যাটার্নটাকে আমরা বলি হচ্ছে গ্যান চার্ট। এক পাশে থাকবে টাস্ক আর এক পাশে থাকবে হচ্ছে টাইম। এক্স এক্সিসটা হচ্ছে টাইম স্কেল, আর এটা হচ্ছে তোমার টাস্ক গুলা, কি কি টাস্ক। সো এই প্যাটার্নটাকে আমরা বলি গ্যান চার্ট। এখন এটা উইক হিসাবে আছে, তুমি ডে হিসেবে রাখতে পারো। ডে হিসেবে রাখলে ডে ওয়াইজ কি কি টাস্ক, সেভাবে তোমাকে ছোট ছোট করে টাস্কগুলি বসাইতে হবে। অনেক টুল আছে যেখানে আমরা এই প্যাটার্ন ফলো করতে পারি। আমরা একটা ইউনিভার্সিটির যে টুলটা ইউজ করি অর্ডার, সেখানে আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য এরকম ডায়াগ্রাম আছে। সো যেখানে কোন প্রজেক্টের প্রগ্রেস কি পর্যায়ে আছে, এটা কি প্রসেসিং পর্যায়ে আছে কিনা, নাকি ক্লোজ হয়ে গেছে, নাকি এটা রানিং স্টেজে আছে, নাকি এটা ইনিশিয়েট হয় নাই। সো সব টুলের মাধ্যমে আমরা ভিজুয়ালাইজ করতে পারি প্রজেক্টের ডেডলাইন কি আছে, কোনো পেন্ডিং ওয়ার্ক আছে কিনা বা ডিপেন্ডেন্সি আছে কিনা, সবকিছু ভিজুয়ালাইজ করা যায়, যেটা অনেক বেশি ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড বা অনেক বেশি ইজিয়ার টু ম্যানেজ প্রজেক্ট। সহজে প্রজেক্টকে ম্যানেজ করা যায়, যেটা ডেসক্রিপটিভ ওয়েতে যেটা মাচ মোর ডিফিকাল্ট। আচ্ছা, নেক্সট আসো হচ্ছে নেটওয়ার্ক ডায়াগ্রাম বা পার্ট ডায়াগ্রাম, যে সেটা কিভাবে আঁকতে হয়। পার্ট মানে হচ্ছে প্রোগ্রাম ইভালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক, PERT, technique that uses optimistic, pessimistic, and realistic time estimates to determine expected task duration. আচ্ছা, এই টপিকটার নাম এস্টিমেটিং টাস্ক ডিউরেশন দিয়ে শুরু করছি, বাট এই টপিকটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক ডায়াগ্রাম যেটা বলছি আমরা, বা পার্ট ডায়াগ্রাম যেটা বলছি, সেটা আঁকতে হলে যে এই যে ডায়াগ্রামটা আঁকতে হয়, এই ডায়াগ্রামটাই হচ্ছে নেটওয়ার্ক ডায়াগ্রাম। এবং এই ডায়াগ্রামে প্রত্যেকটা টাস্কের ডিউরেশন কত হবে সেটা আমরা বের করতে পারি বিভিন্ন ভ্যালুর মাধ্যমে, এবং সেগুলির নামই হচ্ছে যে এই যে আমরা ধরে নেই যে একটা প্রজেক্টের একটা অ্যাক্টিভিটিতে যে ফিক্সড একটা টাইম না ধরে আমরা প্রবাবল টাইম ধরে নিয়ে সেখান থেকে যে প্রত্যেকটা টাস্কের ডিউরেশন কত হবে বের করতে পারি। এক্ষেত্রে টেকনিক হচ্ছে 3টা টাইম ধরে নেওয়া, প্রবাবিলিস্টিক টাইম, একটাকে বলতেছি অপটিমিস্টিক, একটাকে বলতেছি পেসিমিস্টিক, এবং একটাকে বলতেছি রিয়েলিস্টিক টাইম। এই 3টা টাইম থেকে একটা প্রজেক্টের একটা পার্টিকুলার টাস্কের, আমার টাস্ক হচ্ছে এখানে যেমন বলতেছি এগুলি এক একটা টাস্ক, আমার টাস্ক হচ্ছে রিসার্চ, আমি যেখানে 2 উইক টাইম দিলাম, এই 2 উইকটা কোত্থেকে পাচ্ছি আমরা পার্ট ডায়াগ্রামে আরো ক্লিয়ারলি সেটা বের করতে পারি। এই 3টা টাইম প্রবাবলি ধরে নিয়ে সেটাকে এই ফর্মুলা ইউজ করে, যে অপটিমিস্টিক প্লাস 4 ইন্টু রিয়েলিস্টিক প্লাস পেসিমিস্টিক ডিভাইডেড বাই 6, এখান থেকে ওই টাস্কের ডিউরেশনটা বের করা যায়। ঠিক আছে, যেমন দেখো ফর এক্সাম্পল, ধরো আমার অ্যাক্টিভিটি, প্রজেক্টের অ্যাক্টিভিটি হচ্ছে রিকোয়ারমেন্ট কালেকশন, স্ক্রিন ডিজাইন, রিপোর্ট ডিজাইন, এরকম কিছু অ্যাক্টিভিটি ধরে নিলাম। এই অ্যাক্টিভিটিগুলি কোনটা কমপ্লিশনে কত সময় লাগবে সেটাকে প্রথমেই ফিক্সড একটা টাস্ক ডিউরেশন না ধরে প্রবাবিলিটির মাধ্যমে এই 3টা টাইম আমি আগে ধরে নিব ইন উইকস, কারণ প্রজেক্ট তার এক একটা কাজ তার একদিনে হয় না, দিনে হয় না, তাই না, একটু সময় লাগে, এর জন্য উইক ধরা হয়েছে। আচ্ছা, ধরে নিলাম রিকোয়ারমেন্ট কালেকশনের ক্ষেত্রে, যেমন ফর এক্সাম্পল রিকোয়ারমেন্ট কালেকশন একটা টাস্ক বা একটা অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিটা মানে এই অ্যাক্টিভিটিটা কমপ্লিট করতে তোমার হতে পারে সর্বনিম্ন একদিন, সর্বোচ্চ 9 দিন, এবং মাঝামাঝি রিয়েলিস্টিক টাইম হতে পারে হচ্ছে 5 দিন, এর মধ্যেই হবে। সো এই 3টা টাইম থেকে তুমি একটা এস্টিমেটেড টাইম বের করতেছো, এই যে ফর্মুলা ইউজ করে তোমার এক্সপেক্টেড টাইম কত। সো পরীক্ষায় এই 3টা টাইম যদি দিয়ে দেয়, তোমাকে প্রথমে এই এক্সপেক্টেড টাইমটা বের করে নিতে হবে। আর পরীক্ষায় যদি অ্যাক্টিভিটির সাথে এক্সপেক্টেড টাইম তোমাকে দিয়েই দেয়, তাহলে আর এই স্টেপটা এক্সট্রা করা লাগবে না। এখন আসো এরপরে কি, এরপরে হচ্ছে নেটওয়ার্ক ডায়াগ্রামে আমরা এই টাইমগুলি বের করার পরে এরকম একটা ডায়াগ্রাম আঁকতে পারি। ঠিক আছে, টাস্কের বিভিন্ন অ্যাক্টিভিটির রিলেশন করে।
এই ডায়াগ্রাম থেকে আরেকটা জিনিস বোঝা যায়, সেটাকে বলা হয় যে ক্রিটিক্যাল পাথ। যে এই ডায়াগ্রাম থেকে আমরা ক্রিটিক্যাল পাথও বের করে নিতে পারি, যে আচ্ছা প্রজেক্টের এই পাথটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ। এই পাথ থেকে আমরা একটা জিনিস ডিটারমাইন করতে পারি, সেটা হচ্ছে ক্রিটিক্যাল টাইম, যে সর্বনিম্ন আমার এতদিন লাগবে, এটা তোমার মাথায় রাখতে হবে। সো এই টাইমটা আমরা এই ডায়াগ্রাম থেকে খুব সহজে মেজার করতে পারি। সো সেটা কি, সেটাই হচ্ছে যে ক্রিটিক্যাল পাথ শিডিউলিং। A scheduling technique whose order and duration of a sequence of task activities directly affects the completion date of a project, the shortest time in which a project can be completed, এটাকে আমরা বলি হচ্ছে ক্রিটিক্যাল পাথ। যে আমার এই টাইমটা লাগবেই এবং এটাই হচ্ছে সর্বনিম্ন টাইম, যে এর চেয়ে কমে কখনোই প্রজেক্টটা তৈরি হবে না। সো এই টাইমটা আমরা বের করতে পারি ওই ডায়াগ্রাম থেকে, দ্যাট ইজ কল্ড ক্রিটিক্যাল পাথ। আর স্ল্যাক টাইমটাও আমরা এই কি বলে ক্রিটিক্যাল পাথ শিডিউলিং বা নেটওয়ার্ক ডায়াগ্রাম থেকে দেখতে পারি। সো স্ল্যাক টাইমটা কি, দ্য টাইম এন্ড অ্যাক্টিভিটি ক্যান বি ডিলেড উইদাউট ডিলেইং দ্য প্রজেক্ট। যে একটা পার্টিকুলার অ্যাক্টিভিটিতে আমি ডিলে করতে পারি চাইলে, কারণ আমি দেখতেছি যে এই টাস্ক শেষ হওয়ার, আমি শেষ করলেও আরেকজন শেষ না করলে পরের টাস্কটা শুরু হচ্ছে না। সো আমি একটু রিল্যাক্স হইতে করতে পারি। আচ্ছা আমি দেখছি আমার, আমি শিডিউলিং এর মধ্যে আমি দেখছি আমার 3 দিন লেখা আছে, কিন্তু যার জন্য যে আরেকটা কাজ, সেই কাজটা শেষ হবে হচ্ছে 6 দিনে। সো আমি দেখতেছি এই দুইটা কাজ শেষ না হলে যেহেতু থার্ড টাস্কটা শুরু করা যাচ্ছে না, তার মানে আমার জন্য 3 দিন আর একটু এক্সট্রা সময় আছে। সো এই কাজে আমি আরো 3 দিন রিল্যাক্স ভাবে করতে পারবো, বা আমার অন্য কোনো কাজ থাকলে সেই কাজেও সময় দিতে পারবো। সো এই যে এই টাইমটাকে আমরা বলি হচ্ছে স্ল্যাক টাইম। তাহলে এই যে আমরা এখানে যে রিকোয়ারমেন্ট কালেকশন, স্ক্রিন ডিজাইন, রিপোর্ট ডিজাইন, এই যে অ্যাক্টিভিটিগুলিকে আমরা কিভাবে অর্ডার অনুযায়ী ডিপেন্ডেন্সি লিস্ট দেওয়া আছে সে অনুযায়ী এরকম ভাবে ডায়াগ্রাম আঁকতে পারি। এই ডায়াগ্রামটাই হচ্ছে পার্ট ডায়াগ্রাম বলি, নেটওয়ার্ক ডায়াগ্রাম বলি, ক্রিটিক্যাল পাথ শিডিউলিং বলি, যে কোনো ওয়েতেই নামটাকে কল করা যায়, এই ডায়াগ্রামটাকে কল করা যায়। আচ্ছা, এটা বোঝানোর কিছু নেই। অ্যাক্টিভিটি ডিউরেশন, ইএস, ইএফ, এলএস, এলএফ, কিছু টার্ম আছে। এই টার্মগুলি কোনটা কি একটু জাস্ট জেনে নাও। আমরা একটা অ্যাক্টিভিটিকে একটা এই যে নোড দিয়ে আমরা ডায়াগ্রামগুলিকে রিপ্রেজেন্ট করি। এখানেই দেখতেছি যে নোড দেই, নোডে একটা নাম্বার দেই, তাহলে আমরা বুঝি যে কোন টাস্কের পরে কোন টাস্ক আসলে আচ্ছা হচ্ছে, বা কোন অ্যাক্টিভিটির পরে কোন অ্যাক্টিভিটি। নোড এবং অ্যারোর মাধ্যমে ডায়াগ্রামটা আঁকা হয়। এই অ্যারোর মধ্যে আমরা অ্যাক্টিভিটির নাম লিখে দেই, এবং সেখানে চাইলে তুমি টাইম এরকম টাইমও বসাই দিতে পারো। কিভাবে বসাচ্ছি সেটা পরে আসি, তার আগে বুঝো না এই কোনটাকে কি বলি। আমরা জাস্ট অ্যাক্টিভিটি যখন বসাই, অ্যাক্টিভিটির একটা নাম দিতে পারি, সো এখানে নামটা বসাই দিব। অ্যাক্টিভিটির সাথে আর্লিয়েস্ট স্টার্ট টাইম, সর্বনিম্ন এই সময়ের তুমি শুরু করতে পারবা। আর্লিয়েস্ট ফিনিশ টাইম, যে সর্বনিম্ন এই টাইমে তুমি শেষ করতে পারবা। লেটেস্ট স্টার্ট টাইম, যে সর্বোচ্চ এই সময় তুমি শুরু করতে পারবা। লেটেস্ট ফিনিশ টাইম মানে সর্বোচ্চ তুমি এতদিনের মধ্যে সে কাজটা শেষ করতে হবে। ঠিক আছে? সো এই হচ্ছে তোমার হিসাবের আমরা এই টার্মগুলি, আমরা যখন নেটওয়ার্ক ডায়াগ্রাম আঁকবো তখন এই টার্মগুলি কিভাবে বসাইতে হয় সেটা দেখবো। বাট এই টার্মগুলিও অনেক সময় আমাদের বিভিন্ন প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে হিসাবে রাখতে হয়, কারণ এই টাইমগুলির একটা গ্রেটার ইম্প্যাক্ট আছে, যে কি এই টাইমগুলির মাধ্যমে আমি কি জিনিসটা দেখতে পারবো, যে আমি সর্বোচ্চ কবে শুরু করতে পারতেছি, সর্বোচ্চ কতদিন ম্যাক্সিমাম যেতে পারতেছি স্টার্ট করার ক্ষেত্রে, ফিনিশ করার ক্ষেত্রে, এগুলিও আমাদের কাজে লাগে। সো ওভারঅল এইগুলি হচ্ছে মোটামুটি অ্যাক্টিভিটি ডায়াগ্রামের বিভিন্ন সিম্বলগুলি কিভাবে আঁকতে হয় দেখলাম। এখন জাস্ট কিছু নিয়ম কানুন একটু দেখবো, একটা দুইটা, তারপর হচ্ছে কিভাবে আঁকতে হয়। সো নিয়ম কানুন কি, যে নেটওয়ার্ক কনকারেন্ট অ্যাক্টিভিটিস, যেমন এখানে একটা আছে, এখানে একটা আছে। এই অ্যাক্টিভিটি ডায়াগ্রামের মধ্যে এই রং, এটা হচ্ছে একটা রং ডায়াগ্রাম। এ আর বি, 1 2, 1 আর 2 কে কানেক্ট করতেছে, যে এখান থেকে কাজটা স্টার্ট হয়ে এ শেষ করতেছে 2 এ গিয়ে, আর বি শুরু করতেছে 1 থেকে শুরু হচ্ছে, বাট
দুইটা টাস্কের সমান টাইম যদি সমান না হয়, সেক্ষেত্রে দুইটা টাস্ককে আমরা কখনোই একটা নোডে জোড়া দিতে পারবো না। আমি যেটা একটু আগে আমরা এখানে যেটা দেখলাম জাস্ট সেটাই, এই যে আমি যে এই ডায়াগ্রামটা আঁকছিলাম এখানে, আচ্ছা আমি দেখাইছিলাম কিভাবে এ আর বি তাদেরকে আমি কানেক্ট করছি ডট দিয়ে, কারণ এ পরে শেষ হচ্ছে, বি আগে শেষ হচ্ছে, তারপরে সি স্টার্ট করছি। আমি চাইলেই এ আর বি, যেহেতু আমি জানি যে এ আর বি শেষ না হলে সি শুরু হতে পারবে না, সো আমি এ বি কে একসাথে করে প্যারালাল করে কানেক্ট করে দিলাম, এটা হবে না, এটা রং। কারণ বি আলাদাভাবে অল্প সময় শেষ হচ্ছে, এর টাইম আর বির টাইম সমান না, আর প্যারালাল করে আমরা কখনোই একটা নোডের মধ্যে দুইটাকে কানেক্ট করব না। অলওয়েজ টাইম সমান হলো অলওয়েজ আলাদা নোডে এনে শেষ করবা, তারপরে তোমার যদি প্রয়োজন হয় ডামি কানেকশন দিয়ে দিবা দুইটার সাথে, একটার সাথে একটা, এটাকে বলি ডামি কানেকশন। ম্যাম দুইটার ডিউরেশনের টাইম যদি সেম থাকে তাহলে হ্যাঁ, কি তাও আমি দিব না, ডামি কানেকশন দিব, প্যারালাল কানেকশন আমরা দেই না অ্যাক্টিভিটি ডায়াগ্রামে। ওকে ম্যাম। ঠিক আছে, মানে প্যারালালিজম দেখাই না, আলাদা করে কানেক্ট করি, সো ডামি কানেকশন দিয়ে কানেক্ট করে দিব। আচ্ছা, তারপর হচ্ছে এই ডায়াগ্রামটা রং, কেন রং? এটা ঠিক আছে, এটা রং কারণ হচ্ছে যদি এমন হয় এই যেখানে লিখে আছে অ্যাক্টিভিটি সি নট রিকোয়ার্ড ফর ই, এখানে এই যে আমরা এ একটা অ্যাক্টিভিটি, বি একটা অ্যাক্টিভিটি, সি একটা অ্যাক্টিভিটি, ডি একটা অ্যাক্টিভিটি, ই একটা অ্যাক্টিভিটি, আমার এই যে ডি সাপোজ ধরো ডি অ্যাক্টিভিটিটা স্টার্ট হতে হলে এ বি সি তিনটা শেষ করে আসতে হবে, ই অ্যাক্টিভিটি স্টার্ট হতে হলে এ বি সি তিনটা শেষ করে আসতে হবে, এই ডায়াগ্রাম সেটা রিপ্রেজেন্ট করতেছে। বাট এমন যদি হয় যে ইর কোনো ডিপেন্ডেন্সি সির উপরে নাই, তাহলে এই ডায়াগ্রামটা রং। তাহলে সেক্ষেত্রে ডায়াগ্রামটা কেমন হবে? সেক্ষেত্রে ডায়াগ্রামটা হচ্ছে এই যেভাবে আছে, অ্যাক্টিভিটি সি নট রিকোয়ার্ড ফর ই, সি যদি রিকোয়ার্ড ফর ই না হয়, আমরা সি যদি ই এই যে ইর সাথে কানেক্ট দেওয়া নাই, দেখো ই ডিপেন্ড করতেছে শুধু এ আর বি এর উপরে, আর ডি ডিপেন্ড করতেছে এ বি সি তিনটারই উপরে। তাহলে আমরা কিভাবে কানেক্ট করব? এ আর বি কে কানেক্ট করে এ বি পাচ্ছি, সি কে আলাদাভাবে দেখাইছি কারণ ডির সাথে শুধু সির সম্পর্ক না, ডির সাথে শুধু সি না, ডির সাথে এ বি সি তিনটারই সম্পর্ক, এই যে এ বি করে এই দামি করে কানেক্ট করে দিলাম, তার মানে ডির সাথে সম্পর্ক এ বি সি আর ইর সাথে সম্পর্ক এ বি, সো এই জিনিসটাকে দেখাইতে হবে এভাবে, নট লাইক এভাবে। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, নেক্সট হচ্ছে এই যে গ্যান চার্ট। গ্যান চার্টটা আমি আমার মিটিংটা শেষ করে এসে দেখাবো। তোমরা আমি কতক্ষণ লাগতে পারে, আধা ঘন্টা ধরে রাখো, 11:30টায় আবার ঢুকবো আমি, ঠিক আছে? মেসেজ দিব গ্রুপে। আর তোমরা ততক্ষণে চাইলে এই যে ইয়াতে ভিএলসি তে ঢুকো, ফোল্ডারটা দেখো, ফোল্ডারটা ওই ফাইলটা খুলে দেখো, আর রেকর্ডটাও এখন অফ করে দিতে পারো কারণ আমি তো এখন মিটিং এ থাকবো, আবার নতুন করে আরেকটা রেকর্ড দিও, আপাতত এটা রেকর্ড সেভ করে রাখো, ঠিক আছে? আমি বের হয়ে গেলাম। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম।